আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আইএলটিএস রাইটিং এর 7টা টিপস শেয়ার করব। যেই টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনি আপনার মেইন এক্সামে 7 পাবেন। সত্যি সত্যি আপনি আপনার রাইটিং এ 7 পাবেন। আর এই টিপসগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন রাইটিং লিখি আমরা আসলে জানি না কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আর কোনগুলো আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলে রাইটিং লিখতে হবে। সুতরাং এই ভিডিওটাই আপনাদের জন্য যারা রাইটিং নিয়ে দুশ্চিন্তা করতেছেন। দেরি না করে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যদি আপনার ভালো লাগে সঙ্গেই থাকবেন। প্রথম যে টিপসটা সেটা হচ্ছে আপনাকে যেই মার্কিং ক্রাইটেরিয়াটা সেটা আপনাকে বুঝতে হবে। আইএলটিএস রাইটিং এর মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে 4টা। প্রথমটা হচ্ছে টাস্ক রেসপন্স, মানে আপনি ওই টাস্কটা মানে আপনি যে কোয়েশ্চেনটা যে লিখবেন এটা ভালো করে আনসার করতে পারছেন কিনা বা বুঝতে পারতেছেন কিনা। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন, তার মানে হচ্ছে আপনি লজিক্যালি লিখতে পারতেছেন কিনা, আপনার কোয়েশ্চেনগুলা লজিক্যালি অর্গানাইজ আছে কিনা সেটা বোঝার জন্য। 3 নাম্বার যে জিনিসটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, ইট মিনস আপনি ভোকাবুলারি রেঞ্জ ভালো ইউজ করতেছেন কিনা। 4 নাম্বার যেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, মানে আপনার গ্রামারের ভেরিয়েশনটা আছে কিনা সেটা বোঝার জন্য। সো এই যে মার্কিং ক্রাইটেরিয়া 4টা, এই 4টা আমাকে প্রথম বুঝতে হবে, এরপরে এই 4টার উপরে আমাকে কাজ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট টিপস। আপনারা যখন রাইটিং প্র্যাকটিস করবেন, যাদের লেভেল ভালো বা যারা আস্তে আস্তে সামনে এক্সাম দিবেন, এই 4টার উপরে ভালো করে প্র্যাকটিস করবেন। নাম্বার 2 যে বিষয়টা সেটা হচ্ছে ইউজ দ্য ক্লিয়ার এসে স্ট্রাকচার। আমরা যখন মেইন এক্সাম দিই অনেকে অনেক জায়গা থেকে, অনেক ইউটিউব চ্যানেল থেকে নানানভাবে রাইটিং শিখি, তারপরে মেইন এক্সামে গিয়ে আমরা বুঝতে পারি না যে কোন রাইটিংটা আমার জন্য বেস্ট হবে, কোন সারেরটা লিখলে আমি ভালো স্কোর পাবো। এইরকম দ্বিধাদ্বন্দ্বে অনেকেই আছে আমরা। আমি বলবো আপনি একটা একদম পারফেক্ট স্ট্রাকচার ইউজ করেন। ফর এক্সাম্পল টাস্ক 1 এর জন্য আমরা কি করি, প্রথমে আমরা ইন্ট্রোডাকশন লিখি, তারপরে ওভারভিউ লিখি, তারপরে বডি 1, তারপরে বডি 2। দিস ইজ দ্য পারফেক্ট লেআউট অফ টাস্ক 1। সো আমি বলবো টাস্ক 1 এর জন্য এইটা ফলো করবেন। আর টাস্ক 2 এর জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে বডি 1, বডি 2 অ্যান্ড দেন কনক্লুশন। এটা হচ্ছে একটা পারফেক্ট স্ট্রাকচার। এটা ঠিক রেখে দেন আপনি লেখার চেষ্টা করবেন। সো নাম্বার 2টা হচ্ছে যেটা ইউজ দ্য ক্লিয়ার এসে স্ট্রাকচার, বি কেয়ারফুল। নাম্বার 3 যেটা আনসার অল পার্টস অফ কোয়েশ্চেন। আপনাকে যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে টাস্ক 2 এর, এটা ফুল যে কোয়েশ্চেন আপনাকে যেটা বলা হয়েছে ঠিক এটাই আপনি আনসার করবেন। ধরেন আমরা অপিনিয়ন এসেতে যে জিনিসটা করি, এরকম অনেক আমাদের অপিনিয়ন এসে আছে যেটা হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। মূলত আমরা ক্লাসে অনেক সময় বলে থাকতাম যে আপনি এক সাইড হয়ে লিখবেন, হয় এগ্রি হয়ে লিখবেন, না হয় ডিসএগ্রি হয়ে লিখবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না, আপনি ইজিলি ডিসক্রাইব করতে পারবেন। মূলত এই কোয়েশ্চেনটা মানে ভালো স্কোরের জন্য, 7 পাওয়ার জন্য, 7+ স্কোরের জন্য, এটা মূলত আপনার 2টা পার্টে লেখা যুক্তিসঙ্গত। আপনি এগ্রি এবং ডিসএগ্রি 2 পার্টে যখন লিখবেন তার জন্য আপনার লেক্সিক্যাল রিসোর্স ভালো হবে, আপনার সিসিটা ঠিক থাকবে এবং আপনার স্কোরটা বাড়ার সম্ভাবনা অনেক বেশি। সো আপনাকে যখন কোয়েশ্চেন দেওয়া হবে আই থিঙ্ক আপনি এটা বোঝার ট্রাই করবেন এবং 2ভাবে লেখার চেষ্টা করবেন। যারা আমরা ওই রকম ভালো মানের রাইটার না বা ওই রকম আমাদের লেভেল না, তাদেরকে আমি বলবো এক সাইড দিয়ে লিখেন, আপনাদের জন্য সেটা ভালো হবে। 4 নাম্বার যে টিপসটা সেটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা অনেকে এটা মিস করি, সেটা হচ্ছে রাইট ওভার মিনিমাম ওয়ার্ড কাউন্ট অর নট রাইট টু মাচ ওয়ার্ড। আমরা যেটা করি, আমরা যখন টাস্ক 1 লিখি, আমরা সবাই জানি আইএলটিএস রাইটিং এ টাস্ক 1 এ আমাকে 150টা ওয়ার্ড লিখতে হবে, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড লিমিট। আর টাস্ক 2 এর জন্য 250 ওয়ার্ড, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড লিমিট। তো অনেকের যেটা হয় আনফরচুনেটলি যদি আমার রাইটিং টাস্ক 2 অথবা 1 কমন পড়ে যায়, আমরা কি করি, প্রচুর লেখার চেষ্টা করি, মনে করি কি আমরা যদি বেশি লিখি তাহলে হয়তো বা আমরা বেশি স্কোর পাবো বা বেশি মার্ক পাবো। এই জিনিসটা নিতান্তই ভুল। প্রথম কথা হচ্ছে আপনার সময় নষ্ট হচ্ছে, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যত বেশি লিখবেন তত ভুল হওয়ার সম্ভাবনা আছে। সো টাস্ক 1 এ আপনি যেটা করবেন 150 থেকে 160-70-এর ভিতরে শেষ করার ট্রাই করবেন, আর টাস্ক 2 এ যেটা করবেন 250 থেকে 260 অথবা 70-এর ভিতরে শেষ করার চেষ্টা করবেন। এর চেয়ে বেশি লিখবেন না। আপনি বেশি লেখার চাইতে আপনার আরো গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে চেক করা। সো বেশি লিখবেন না, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার টিপস, মনে রাখবেন। 5 নাম্বার যে টিপসটা
সেটা হচ্ছে ইউজ আ রেঞ্জ অফ ভোকাবুলারি অ্যান্ড গ্রামার। টু বি অনেস্ট, রাইটিংয়ে আপনাকে 7 কেন দেওয়া হবে বা আপনি 7 কেন ডিজার্ভ করেন, এটার যদি কথা বলি তার মানে হচ্ছে আপনার রেঞ্জ অফ ভোকাবুলারি অ্যান্ড গ্রামারটা ভালো থাকতে হবে। আপনি ওই ধরনের সেন্টেন্স ইউজ করতে হবে যে সেন্টেন্সগুলা 7 স্কোর ডিজার্ভ করে। আপনি এখানে যেটা করতে পারেন, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সের মিক্সচার নিয়ে আসতে পারেন। আপনি চাইলে সেটা প্র্যাকটিস করতে পারেন আগে থেকে, অথবা আপনি অনেকগুলো ভোকাবুলারি শেখা যায়। আপনি প্রত্যেকটা যখন এসে প্র্যাকটিস করবেন ঘরে, আপনি কিছু কিছু এসে থেকে যে ওয়ার্ডগুলো কমন কিছু ওয়ার্ড আছে অনেক সুন্দর সুন্দর টাস্ক 2 এর জন্য ব্যবহার করা হয়, 2 এবং 1 এর জন্য, আপনি এই ওয়ার্ডগুলো একটা নোট খাতায় লিখে রাখতে পারেন। আপনি ফ্রি সময়ে এটা প্র্যাকটিস করলেন, অ্যান্ড যখন আপনি মেইন এক্সামে যাবেন অটোমেটিকলি দেখেন এটা আপনার কি হয়ে যাবে, যখন লিখবেন মাথায় চলে আসবে। আমরা কি করি, অনেকগুলো ওয়ার্ড গাদি ওয়ার্ড আমরা মুখস্থ করে ফেলি। মুখস্থ করার ফলে যেটা হয় আমাদের মাথায় সেটা আসে না ঠিক টাইম মতো। সো আমি বলবো মুখস্থ না করে আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন। যখন আপনারা ফ্রি থাকবেন তখন আপনি বাসায় প্র্যাকটিস করেন, আর আপনি যখন এটা অভ্যাসে পরিণত করে ফেলবেন আপনার তখন অটোমেটিকলি মাথায় চলে আসবে, তখন আর প্রেশার দেওয়া লাগবে না। নাম্বার 6 যে জিনিসটা, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, আর এই 7 টিপসের মধ্যে এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে প্র্যাকটিস আন্ডার টাইম কন্ডিশন। আপনি যখন প্র্যাকটিস করবেন আপনাকে টাইম লিমিটের ভিতরে শেষ করার ট্রাই করবেন। টাস্ক 1 এর জন্য আমরা জানি 20 মিনিট বরাদ্দ করা থাকে, আর টাস্ক 2 এর জন্য আমাদের 40 মিনিট বরাদ্দ করা থাকে। সো আপনি টাস্ক 1 লিখবেন 20 মিনিটে, টাস্ক 2 লিখবেন 40 মিনিটে। এখন কথা হচ্ছে আপনি টাস্ক 1 আগে লিখবেন নাকি টাস্ক 2 আগে লিখবেন, ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। আপনি জানেন আপনি কোনটা আগে লিখবেন। তবে আমি যেটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে সেটা হচ্ছে, মনে করেন আপনি সারা বছর টাস্ক 1 আগে লিখলেন, টাস্ক 2 পরে লিখলেন। এক্সামে গিয়ে আপনার হুট করে মনে হলো না 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 আমি আগে টাস্ক 2 আগে লিখি তারপরে টাস্ক 1-এ আসি, এরকম হইলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আর মনের ভিতরে একটা টেনশন থাকবে, আল্লাহরে আমি কি টাস্ক 1 এর জন্য সময় পাবো বা টাস্ক 2 এর জন্য সময় পাবো, এরকম না। আমার কথা হচ্ছে আপনি টানা যেভাবে প্র্যাকটিস করেছিলেন এতদিন, আপনি এই প্র্যাকটিসটা বা এইভাবেই এক্সামে বসার ট্রাই করবেন। হুট করে অভ্যাস চেঞ্জ করবেন না, হুট করে লেখার ধরন চেঞ্জ করবেন না, এটা আপনাকে বিপদে ফেলে দিবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। অ্যান্ড নাম্বার 7 অ্যান্ড দ্য লাস্ট টিপস ইজ গেট ফিডব্যাক ফর ইউর রাইটিং। আপনার যে রাইটিংটা লিখেছেন, আপনি যখন বাসায় রাইটিং প্র্যাকটিস করবেন, আপনার কোন জায়গায় ভুল হয়েছে, কোন জিনিসগুলো আপনাকে ইমপ্রুভ করতে হবে, কোন ভোকাবুলারি আপনাকে অন্যভাবে লিখতে হবে, কোন সেন্টেন্সের স্ট্রাকচারটা আপনাকে চেঞ্জ করতে হবে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আইএলটিএসে যারা রাইটিংয়ে 7 পায়, দে আর দ্য টোটালি জিনিয়াস পিপল। সো আপনিও যদি জিনিয়াস হন, খুঁটিনাটি জিনিসগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করে দেন ওইগুলোর উপরে আপনাকে কাজ করতে হবে। এখন আপনি ফিডব্যাক কিভাবে নেবেন? আমরা জানি আপনারা যারা কোচিং সেন্টারে প্র্যাকটিস করতেছেন, আপনার যে ক্লাস টিচার আছে অথবা আপনাদের কো টিচার যারা আছেন তাদের সাথে কথা বলতে পারেন, তারা আপনাকে হেল্প করতে পারে। যারা আপনারা প্রাইভেট ব্যাচে পড়াশোনা করতেছেন, আপনার স্যার আপনাকে হেল্প করতে পারে। আর না হলে বর্তমানে আমরা যেহেতু 2025-এ বাস করতেছি, আমাদের এখন হাতের মুঠোয় সব কিছু আছে। আপনার ফুল রাইটিংটা আপনি লিখে অথবা কপি করে আপনি চ্যাটজিপিটিতে পাঠিয়ে দিলেন, আপনাকে এআই বলে দিচ্ছে এই রাইটিংয়ের ব্যান স্কোর কত। তখন আপনি যদি এআইকে জিজ্ঞেস করেন এটার ব্যান স্কোর কত, এআই আপনাকে বলে দিচ্ছে এটার ব্যান স্কোর এত। সেম জিনিসটা আপনাকে আবার ওই রাইটিংটা কপি করে আপনি কি করেন, এআইকে সেন্ড করেন, চ্যাটজিপিটিতে সেন্ড করে বলেন যে এটা আমি 7 যদি পাইতে চাই তাহলে কিভাবে মডিফাই করতে হবে। এআই আপনাকে মডিফাই করে দিচ্ছে। যেখানে এআই আপনাকে মডিফাই করে দিচ্ছে, যেভাবে মডিফাই করার চেষ্টা করতেছে, আপনি মাথায় রাখবেন কোন কোন জিনিস কিভাবে ওরা মডিফাই করতেছে। এটা যদি ফলো রাখতে পারেন, আশা করি আপনিও মেইন এক্সামে রাইটিংয়ে 7 পাবেন। আরেকটা বিষয়, আপনি যদি রাইটিংয়ে 7 পান, আশা করি আপনার জন্য ভালো ভালো ইউনিভার্সিটি এবং ভালো ভালো সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি, অনেকগুলো ইউনিভার্সিটি এখন ওভারঅল যেটা করে, আমি যদি ডেনমার্কের কথা বলি, ডেনমার্কে যেটা হয়েছে, রস্কিল ইউনিভার্সিটিতে যারা মাস্টার্স করে তাদের জন্য আইএলটিএস রিকোয়ারমেন্ট ছিল 6.5। এখন ওরা কি করছে, আইএলটিএস রিকোয়ারমেন্ট 6, মানে ঠিকই 6.5 আছে, কিন্তু রাইটিংয়ে ওরা করে দিছে 6.5, মানে আপনাকে রাইটিংয়ে মাস্ট 6.5 পাইতে হবে। সো ইন ফিউচারে দেখবেন ওই সেম আপনাকে আটকাবে না, কিন্তু আপনার সিস্টেমেটিকলি কি করবে, রাইটিংয়ে 7 বানাই দিবে, অথবা স্পিকিংয়ে বলবে যে 7 পাইতে হবে। বাট স্পিকিংয়ে আমরা সবাই পাই, রাইটিংয়ের স্কোরটা সবসময় ডিফিকাল্ট থাকে। নেক্সট ভিডিওতে দেখা হবে, তার পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।